বৈদ্যুতিক বাতি নাম শুনলেই আমাদের চোখের সামনে ভেসে ওঠে রং বেরঙের হাজারো আলোর ঝলকানি, ভেসে ওঠে এনার্জি সেভিং বিভিন্ন বাতির চিত্র, ভেসে ওঠে ইনক্যান্ডিসেন্ট, ফ্লোরেসেন্ট এবং এলইডি বাল্বের বিভিন্ন ব্যবহার। সভ্যতার এই যুগে বৈদ্যুতিক বাতি ছাড়া আমাদের কোনো কিছুই কল্পনা করা সম্ভব নয়। শপিং মল থেকে শুরু করে রাতের রাস্তা, খেলার মাঠ, অনুষ্ঠানের সৌন্দর্যবর্ধন, গাড়ির হেডলাইট, অপারেশন টেবিলের ল্যাম্প ও টিভি কম্পিউটারের ডিসপ্লে এর সবই বৈদ্যুতিক বাতি ব্যবহারের এক একটি উদাহরণ। কিন্তু আজকের এই বাতিটি কিভাবে আজকের অবস্থানে পৌঁছলো সেটা আমরা অনেকেই জানি না। কথাটি ঊনবিংশ শতকের। 1800 সালে বিজ্ঞানী আলেকসান্দ্রো ভোল্টা যখন সর্বপ্রথম তামা, দস্তা ও লবণের দ্রবণ থেকে বিদ্যুৎ উৎপাদন করতে সক্ষম হন, তখন থেকে বিদ্যুৎকে ব্যবহার করে কিভাবে আলো জ্বালানো যায় সেই প্রচেষ্টায় রাত দিন খেটে যাচ্ছিলেন তৎকালীন গবেষকরা। এরই মাঝে 1802 সালে বিজ্ঞানী হামফ্রে ডেভি সর্বপ্রথম একটি বৈদ্যুতিক আর্ক ল্যাম্প তৈরি করতে সক্ষম হন, যেটা বর্তমানে বৈদ্যুতিক আর্ক ওয়েল্ডিংয়ের ভিত্তি। কিন্তু এই আর্ক ল্যাম্পটি ছিল অত্যন্ত ত্রুটিপূর্ণ এবং এটার স্থায়িত্ব ও কর্মদক্ষতা ছিল খুবই কম। এই আর্ক ল্যাম্পটির নিয়ন্ত্রণও ছিল অত্যন্ত জটিল। আর্ক ল্যাম্পের কনসেপ্টটা ছিল এমন যে দুটি কার্বন রডের মাঝে সামান্য ফাঁকা রেখে তার মাঝে বিদ্যুৎ চালনা করলে সেখানে একটি আর্কের সৃষ্টি হয়, আর এই আর্ক থেকেই উজ্জ্বল আলো উৎপন্ন হয়। এই আর্ক ল্যাম্পের প্রধান সমস্যা ছিল এটি থেকে ক্ষতিকর অতি বেগুনি রশ্মি এবং কার্বন মনোক্সাইড গ্যাস নির্গত হতো, যা ছিল ব্যবহারকারীর জন্য ক্ষতির কারণ। ফলে গৃহস্থলী কাজে বাতিটি ছিল ব্যবহারের অনুপযোগী। বাতি তৈরির পেছনে বিভিন্ন বিজ্ঞানীদের শ্রম কিন্তু থেমে যায়নি। এরই মাঝে 1835 সালে স্কটিশ বিজ্ঞানী জেমস বাউম্যান কপার ফিলামেন্টের একটি বাল্ব আবিষ্কার করেন। আবার প্লাটিনাম ফিলামেন্টের একটি বাল্ব আবিষ্কার করেন ব্রিটিশ বিজ্ঞানী ওয়ারেন ডে লা রু। কিন্তু এই বাতিগুলোর ছিল আরেক সমস্যা। কপার ফিলামেন্টের বাতিটি খুবই দ্রুত পুড়ে শেষ হয়ে যেত এবং ওয়ারেনের প্লাটিনাম ফিলামেন্ট তৈরি করা ছিল অত্যন্ত ব্যয়বহুল। তখনও ভ্যাকুয়াম টিউব আবিষ্কার হয়নি। ঠিক এমন সময় আবির্ভাব হয় টমাস আলভা এডিসনের। অন্যদের আবিষ্কারে অনুপ্রাণিত হয়ে নিজেও অবদান রাখার চেষ্টা করেন সভ্যতার পরিবর্তনে। টমাস আলভা এডিসন সহ আরও অনেকে দৃঢ় প্রচেষ্টায় ছিল কিভাবে মানুষের ব্যবহার উপযোগী বৈদ্যুতিক বাতি তৈরি করা যায়। একের পর এক এক্সপেরিমেন্টের পরে এডিসন 1878 সালে উচ্চ রোধ সম্পন্ন কটন ফিলামেন্টের একটি বাল্ব আবিষ্কার করেন, যা একটানা 14 ঘন্টা জ্বলতে সক্ষম ছিল। এর এক বছর আগেই 1877 সালে চলে আসে আধুনিক ভ্যাকুয়াম টিউব প্রযুক্তি, যা এডিসনকে ব্যাপকভাবে সাহায্য করে। এডিসন যখন বুঝতে পারেন তার তৈরি বাতিটি সাধারণ মানুষের ব্যবহার উপযোগী এবং এর উৎপাদন খরচও তুলনামূলক কম, তখন আর দেরি করেননি। 1879 সালেই আবেদন করে বসেন সত্ত্ব পাওয়ার জন্য। ভাগ্যক্রমে এক বছর পরে 1880 সালের জানুয়ারি মাসেই এডিসন পেয়ে যান বৈদ্যুতিক বাল্ব আবিষ্কারের স্বীকৃতি। এডিসন ছাড়াও আরও অনেকে আবিষ্কার করেছিলেন বৈদ্যুতিক বাল্ব, যার মধ্যে উল্লেখযোগ্য ছিল ব্রিটিশ বিজ্ঞানী জোসেফ সোয়ান এবং অটোমেটেড মেশিন গানের আবিষ্কারক হিরাম ম্যাক্সিম। অনেকে তো এমন বলে যে বাল্ব আবিষ্কারের সত্ত্ব না পেয়ে মেশিন গান আবিষ্কার করেছে হিরাম ম্যাক্সিম, আর জোসেফ সোয়ান ছিলেন এডিসনের সবচেয়ে বড় প্রতিদ্বন্দ্বী। জোসেফ সোয়ানের তৈরি কার্বন ফিলামেন্টের বাতি ছিল এডিসনের কটন ফিলামেন্টের চেয়েও বেশি জনপ্রিয়। যুক্তরাজ্যে পেয়ে যান সত্ত্ব, কিন্তু সেটা এডিসনের 11 মাস পরে। ঠিক এ সময় জোসেফ সোয়ানের বিরুদ্ধে সত্ত্ব চুরির অভিযোগে ব্রিটিশ আদালতে মামলা করে বসেন এডিসন, কিন্তু এ মামলায় জিতে যান জোসেফ সোয়ান। অতঃপর তাদের মিটমাট হয়ে গেলে তারা দুজন মিলে যুক্তরাজ্যে 1883 সালে এডিসন অ্যান্ড সোয়ান ইলেকট্রিক বাল্ব কোম্পানি লিমিটেড নামের বৈদ্যুতিক বাল্ব তৈরির কোম্পানি গঠন করেন, যা ব্যাপকভাবে জনপ্রিয়তা লাভ করে। এডিসনের আবিষ্কৃত মডেলের ইনক্যান্ডিসেন্ট বাল্ব কিন্তু এখনও আমাদের বিভিন্ন কাজে ব্যবহার করেই যাচ্ছি। তবে যুগে যুগে এটা পরিবর্তিত হয়ে আমরা যেটা ব্যবহার করি সেটা টাংস্টেন ফিলামেন্টের ইনক্যান্ডিসেন্ট বাল্ব। আবিষ্কার কিন্তু থেমে নেই। বিজ্ঞানীদের প্রচেষ্টা কিভাবে এই বাল্বকে আরও দীর্ঘস্থায়ী ও এনার্জি এফিসিয়েন্ট করা যায়। এরই মাঝে তৈরি হয়ে গেল ফ্লুorescent বাল্ব। তৎকালীন ফ্লুorescent বাতি বিজ্ঞানীদের একটি অনন্য আবিষ্কার। মাত্র 20 থেকে 25% এনার্জি খরচ করেই ইনক্যান্ডিসেন্ট বাতির সমান আলো পাওয়া সম্ভব এবং টেকসইও বটে। সেজন্য খুবই দ্রুত এর প্রসার হয়ে গেল। এনার্জি সেভিং প্যাসানো বাল্ব, নিয়ন বাল্ব, টিউব লাইট এসবই ফ্লুorescent বাতির উদাহরণ। কিন্তু ফ্লুorescent বাল্বের সমস্যা ছিল এটির উৎপাদন খরচ তুলনামূলক বেশি এবং স্টার্টিং প্রক্রিয়া বেশ জটিল। মূলত এই বাল্বগুলো স্টার্ট করার জন্য শুরুতে প্রায় 4 গুণ বেশি ভোল্টেজ প্রয়োজন হতো, আর এই ভোল্টেজ উৎপাদনের জন্য ব্যবহৃত হতো ব্যালাস্ট স্টার্টার, যেটা আমরা টিউব লাইটে দেখতে পেতাম। কিন্তু কম্প্যাক্ট ফ্লুorescent বাল্ব বা সিএফএল বাল্ব হলো ফ্লুorescent বাল্বের উন্নত সংস্করণ, যেটা বাসাবাড়িতে ব্যবহৃত প্যাসানো এনার্জি সেভিং বাল্বে দেখতে পাই। এখানে ইন্টিগ্রেটেড স্টার্টার ব্যবহৃত হয়। বড় বিপ্লবটা আসলো এলইডি আবিষ্কারের মাধ্যমে। বিশেষভাবে ভেজাল মিশ্রিত সেমিকন্ডাক্টরের পিএন জাংশনে যদি ডিসি কারেন্ট প্রবাহিত করা যায়, তাহলে সেই জাংশন থেকে শক্তি নির্গত হয়। নির্দিষ্ট তরঙ্গদৈর্ঘ্যের এই শক্তিই আমরা আলো হিসেবে দেখতে পাই। রাশিয়ান বিজ্ঞানী 1927 সালে সর্বপ্রথম এই তত্ত্ব প্রদান করেন। এরপর বিভিন্ন গবেষণার মাধ্যমে প্রমাণিত হয় যে এলইডি লাইট ইনক্যান্ডিসেন্ট ও ফ্লুorescent বাল্বের তুলনায় অনেক বেশি এনার্জি এফিসিয়েন্ট ও দীর্ঘস্থায়ী।
যেখানে বিজ্ঞানী এডিসনের আবিষ্কৃত মডেলের ইনক্যান্ডিসেন্ট বাল্বের কর্মদক্ষতা মাত্র 2% এবং ফ্লুorescent বাল্বের কর্মদক্ষতা 7 থেকে 10%, সেখানে এলইডি বাল্বের কর্মদক্ষতা বিভিন্ন রং ভেদে হয় 50 থেকে 93%। এর মানে দাঁড়ায়, আমরা আলো পাওয়ার উদ্দেশ্যে যদি সাধারণ বাল্ব ব্যবহার করি, তাহলে সে তার ব্যবহৃত বিদ্যুতের 2% প্রয়োজনীয় আলো দেয়, বাকি 98%ই অপ্রয়োজনীয় তাপ আকারে নষ্ট করে। সে হিসেবে এলইডি বাল্ব অধিকাংশ শক্তি আলোতে রূপান্তর করে।